ডাক্তাররা আমাদের বেঁচে থাকাকে সুন্দর করেন এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে আমরা প্রতিদিন আরো ভালোভাবে বাঁচতে পারছি। কিন্তু মৃত্যুর সময়ও আমাদের কি কি অধিকার আছে? আমার জন্ম যেমন ভাবে সুন্দরভাবে হওয়া খুব জরুরি, তেমন আমার মৃত্যুর মুহূর্তটা সুন্দর করতে আমি কি করতে পারি, কিভাবে, কি আইন কি বলে, ইত্যাদি নিয়েই ভাবনা থেকেই দুলক পাড়ির পথ চলা। আমরা শুনে নেব তার কাছ থেকে কেন দুলক পাড়ি লক্ষ্য কি। আমি ডেকে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার দেবশঙ্কর হালদার মহাশয়কে। বহরমপুর তার অভিনয়ে মুগ্ধ হয়েছে বারবার। এবার তার কাছ থেকে আর এক অন্য ভাবনার কথা শুনব, কেন দুলক পাড়ি লক্ষ্য কি। চিকিৎসা বিজ্ঞান নিয়ে এবং তার প্রয়োগ এবং পদ্ধতি নিয়ে আমরা শুনেছি ইতিমধ্যেই। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন হলো, সেটাও শুনলাম। আমার যে কথা বলবার, আমি তো বহরমপুরে সত্যি অভিনয় করতেই আসি, কখনো কখনো যে অন্য কাজে আসিনি তা না, মানে এরকম বাগাড়ম্বর বা বাছাবাতা করতে আসিনি তাও নয়, এসেছি। কিন্তু সেটা হয়তো আরো বিশেষ করে আমার বিষয়ের কাছাকাছি, বা যে কাজটির মধ্যে আমি থাকি সেই কাজটির কাছাকাছি। অতএব খুব সহজভাবে সেই বিষয়ে আলোচনা করতে পেরেছি এবং অনেক সময় অনেকে গ্রহণও করেছেন। কিন্তু আজকে আমার একটু দ্বিধা আছে বটে। তার কারণ এই যে চিকিৎসা বিজ্ঞান, জন্ম মৃত্যু, একটু আগে সঞ্চালক বা সঞ্চালিকা বললেন, এই বিষয়ে বলবার কতটা আমি অধিকারী সেটা নিয়ে আপনাদের এবং আমার যুগপৎ সংশয় আছে। কিন্তু তবু তো কথা বলতে হয়। আর যেহেতু আমি অভিনয় করি, নাটকের মানুষ, নাটকের জগতের মানুষ, আমাদের ছোটবেলা থেকে শুনতে হয়েছে নাট্যকর্ম এমন একটি জায়গা যেখানে, যেটাকে ইংরেজিতে বলা হয় কালেকটিভ আর্ট বা তিলোত্তমা শিল্প, মানে সমস্ত কিছু জীবনে যা কিছু ঘটছে সেই ঘটনাগুলো কোথাও না কোথাও নাটকে এই ঠাঁই পেয়ে যায়। একজন অভিনেতাকে সেগুলোকে ধারণ করতে হয় এবং সেই ধারণার থেকে তৈরি হওয়া বোধ এবং বুদ্ধি তার অভিনয়ের মধ্যে দিয়ে, তার নাট্যকর্মের মধ্যে দিয়ে প্রকাশ করতে হয়। বেশিরভাগ সময় আমরা নাটকে যে কথাটা বলতে চাই, অনেকেই আমরা যখন থিয়েটার করি বলে আপনারা এই নাটকের মধ্যে দিয়ে কি কথা বললেন, কি উত্তরণের কথা বললেন, এই উত্তরণ শব্দটা বললেন। অনেক সময় বলেন বাঁচার হদিস দিলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন খুব কষ্টের নাটক করেছি, এই সম্প্রতি একটা ডিমেনশিয়া এই শব্দটি নিয়ে যে আমরা ভাবিত হচ্ছে আজকাল, সে নিয়েও একটি থিয়েটার করেছি। সেটি দেখে অনেকেই বলেন খুব ভালো লাগলো, আপনি অভিনয় দারুণ করলেন, কিন্তু মনটা বড্ড খারাপ হয়ে যায়। এত এত বিষাদ, এত মন খারাপ, এটা কি আর আমার ভালো লাগে? এরকম অনেকে সংশয় প্রকাশ করেন যে ঘটনাটা না হলেই হয়তো ভালো হতো, অন্তত নাটকের মধ্যে দিয়ে। তখন আমার মনে হয় সত্যি কি এই কথাগুলো উচ্চারণ করার দরকার এরকম বিনোদন তকমা দেওয়া জায়গায়? কিন্তু নাটক যেহেতু তিলোত্তমা শিল্প, আবার বলছি, অভিনেতা অভিনেত্রী সকলেই যা কিছু ঘটছে, যা কিছু চতুর্দিকে হয়ে চলেছে, সেইটিকে যদি ধারণ না করতে পারেন তাহলে তার মুশকিল হয়। যেমন আমাদের অভিনেতাদের সবচেয়ে বড় মুশকিল, মঞ্চের উপর যারা অভিনয় করি, আমরা ওই বাদল সরকার যে থিয়েটার করতেন সেই থিয়েটারের কথা আমি বলতে পারবো না, কারণ আমি সেই থিয়েটার করিনি। কিন্তু আমরা যখন মঞ্চের উপর অভিনয় করি, আমরা একটা পরিবেশ তৈরি করি, সেই পরিবেশে আমরা মনে করি আমাদের কথা সবাই শুনছে, না হলে তো সবটাই বৃথা। ধরুন আমি একটা কথা বলছি, আপনারা শুনছেন না, আপনারা এদিকে ধ্যান দিচ্ছেন না, অথচ আছেন এখানে, তখন তো সংযোগ তৈরি হয় না। তখন মনে হয় যে কতক্ষণে 8টা বাজবে বা 8:15 বাজবে, ইত্যাদি ইত্যাদি। আমি এই কথাটা কেন বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনছেন না বা কেউ অমনোযোগী হচ্ছেন এই কারণে বলছি না। আমরা তখন তাকিয়ে থাকি অবধারিত শেষটা কখন হবে। যখন থিয়েটার ভালো লাগে না, তখন পাশের লোককে জিজ্ঞেস করেন দর্শক, এটা কতক্ষণের নাটক ভাই? তখন তিনি বলেন এটা না 2 ঘন্টার নাটক। ও 2 ঘন্টা? তখন এরকম শব্দ তারা করেন, কেন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে নেন এখনো 1 ঘন্টা বাকি, মানে অবধারিত যবনিকার আরো 1 ঘন্টা বাকি। অথচ তার মনে হচ্ছিল এই নাটকটি যেখানে গিয়ে দাঁড়িয়েছে
বা কথাটা, এই যে আমার বাগাড়ম্বর যেখানে গিয়ে দাঁড়িয়েছে, এখনই যবনিকাপাত হওয়ার দরকার ছিল, এখনই এটি বন্ধ হওয়ার দরকার ছিল। আমার এইগুলো দেখতে দেখতে মনে হয় জীবন আমাদের কাছে কি তেমনই নয়? একটি অবধারিত যবনিকার সময় যখন আমরা পেরিয়ে যাই, সেটি মারাত্মক। তখন অনেকে ঘড়ি দেখেন, তখন অনেকে আলোচনা করেন, কারণ তাদের ভালো লাগছে না, কারণ তাদের সংযোগ তৈরি হচ্ছে না। তিনি বুঝতেই পাচ্ছেন এটা জীবনকে কিছু দেবে না, আমাকে কিছু দেবে না। এই যে আজকে 1 জুলাই, আমার খুব ভালো লাগছে এই কথা ভেবে যে আজকে আমাকে কেউ গালাগাল দিতে পারবে না যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি। বা দুলোকপাড়ি একটি সংগঠনের নাম, আপনাদের বলছি, বারবার বলা হচ্ছে দুলোকপাড়ি বলে লেখা আছে, আপনারা অনেকেই ভাবছেন এটা খায় না, মাথায় দেয়। তো আমি বলছি এটি একটি সংগঠন, একটি সংগঠন, সামাজিক সংগঠন। এই দুলোকপাড়ির কাজ কি সেইটা নিয়ে আমরা কথা বলতে চাইছি, এবং বলতে চাইছি 1 জুলাই বারবার বলা হচ্ছে ডক্টরস ডে, বারবার বলা হচ্ছে বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। দেখবেন জন্মদিনের উদযাপন আমরা যেরকম ভাবে করি, মৃত্যুদিনের উদযাপন সেইভাবে হয় না। এটাই দস্তুর, এটাই স্বাভাবিক, এটাই সহজাত আমাদের। তার কারণ জন্মটাকে যেভাবে আমরা দেখি, জীবন হিসেবে দেখি, মৃত্যু জীবনের শেষ, তাই ওটাকে একটু আড়ালেই রাখতে চাই, আমরা তাকাতে চাই না ওদিকে। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নার্সিংহোমের দিকে, হাসপাতালের দিকে, শ্মশানের দিকে, শববাহী গাড়ির দিকে, অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে চান না। আমি জানি তাদের মধ্যে অনেক ব্যথা আছে, আমার মধ্যেও আছে। আমরা তাকাতে চাই না কেন? না আবার একটা যন্ত্রণা, আবার একটা হাতছানি, আবার একটা জানান দেওয়া যে জীবনের মধ্যে তুমি আছো, সেটি অবধারিতভাবে একদিন শেষ হবে। আমরা যারা হুড়মুড় করে এই শহরে বেড়ে উঠেছি, আমরা যারা চালের বদলে খেয়েছি কাঁকর, চিনির বদলে কাঁচ, আর তেলের বদলে শেয়াল কাঁটা, আমরা যারা রাস্তার মাঝখানে পড়ে থাকা মৃতদেহগুলোকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে, আমরা যারা লাঠি, টিয়ার গ্যাস আর গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি এঁকে বেঁকে, আমরা যারা হৃদয়ে আর জঠরে জ্বালিয়েছি আগুন, সেই আমরাই এক একদিন ইতিহাস বিস্মৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি, বেঁচে থাকা কি সুন্দর। এই যে বেঁচে থাকা কি সুন্দর, কবি বলছেন এরকম ভাবে, এটি সুনীল গাঙ্গুলির কবিতার এটি ছত্র বললাম। আর একজন কবি সেই সময় তিনি বলছেন, অন্ত নিয়ে অতটা ভেবো না। খেয়াল করে দেখবেন, অন্ত নিয়ে অতটা ভেবো না, মৃত্যু পথে যেতে দাও মানুষের মতো মর্যাদায়। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, মানুষের মতো। মানে মৃত্যু নিয়ে এড়িয়ে থাকার ভাবনায় আসলে মৃত্যুকেই নিয়েই আমরা চিন্তিত বেশি হই, অনেক বেশি ভাবিত হই, অথচ ভাবনার যে সদর্থক দিক সেটা নিয়ে কেউ উত্তেজিত হই না। এইখানেই দুলোকপাড়ি নামক একটি সংগঠন, সে তার পতাকা ওড়াবার চেষ্টা করছে, সে সবাইকে জানান দেওয়ার চেষ্টা করছে আমরা কোন সময়ে দাঁড়িয়ে আছি। এবং আমার জীবনের এই যে বলছি যে যবনিকা, অবধারিত যবনিকা, সেই যবনিকার কথা আমি নিজে কি ভাবতে চাই। জীবনে আর সবকিছু অনিশ্চিত, আপনারা জানেনও, এখানে প্রাজ্ঞ মানুষেরা আছেন, বয়স্ক মানুষরা আছেন, অভিজ্ঞ মানুষেরা আছেন, আর সবকিছু অনিশ্চিত, একমাত্র মৃত্যুই সত্য। অথচ সেইটিকেই সবচেয়ে অবহেলা করবার, আড়ালে রাখবার একটা সভ্যতা বা সংস্কৃতি জীবনই আমাদের জুগিয়েছে। কিন্তু সত্যি কি জীবন জুগিয়েছে? আমরা মানুষ হিসেবে আমরা যারা চিন্তা করতে পারি, আমরা ভাবতে পারি, এই প্রাণীকুলের শ্রেষ্ঠ জীব বলে নিজেদের দম্ভ জাহির করি, তাহলে আমরা কেন একজনকে বিরক্ত করব যিনি ঘড়ি দেখতে দেখতে বলবেন কখন এটা শেষ হবে? আপনি বলবেন যে কই, আমি আমার বাবা সম্পর্কে, আমার মা সম্পর্কে, আমার বন্ধু সম্পর্কে এরকম ভাবি না। আপনি হয়তো ভাবেন না, কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হইনি। ধরুন একটি ব্যক্তি বিশেষ, তিনি কারোর বাবা, তিনি কারোর মা, তিনি কারোর স্বামী, তিনি কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর দাদু, দিদিমা, ঠাকুমা, তিনি, তাকে নিয়ে এই আলোচনা কি হয়নি? এবার ভালোই ভালোই চলে গেলে হয়। এই শব্দটা যখন শুনি মনে হয় যেন আমি তার ভালোই চাইছি। আমি আমার এক বন্ধুকে, ওর বাবা চলে গিয়েছিল যখন, খুব কষ্ট পেতে পেতে, খুবই কষ্ট পেতে পেতে,
তখন যখন এই কথা বলেছিলাম ও খুব আহত হয়েছিল। আমার সত্যি আর কিছু বলার ছিল না, কিন্তু আমি বলেছিলাম। কিন্তু আমরা যারা দেখেছি যে আমাদের মধ্যে এরকম যাদের কথা বললাম সম্পর্কে, যারা আমার বাবা মা দাদু দিদা ভাই বোন, এরা যখন একবার হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি, এই চক্রের মধ্যে ঘুরতে 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 নাজেহাল হতে হতে এই বেঁচে থাকার যে রসদ সেইটি হারিয়ে ফেলেছেন, অথচ বেঁচে আছেন, অথচ তাকে আমি বাঁচিয়ে রাখতে চাই। কেন চাই? কারণ বিজ্ঞান আমাকে সেই শক্তি দিয়েছে বলে সে বলে যদি তোমার ক্ষমতা থাকে, তোমার যদি পয়সা থাকে এবং তোমার যদি ব্যবস্থা থাকে, সবসময় ক্ষমতা পয়সা দুটোর কথা বলছি না, যদি তোমার ব্যবস্থাও থাকে, তাহলে আমি এইটুকু তোমার জন্য করে দিতে পারবো। কিন্তু যে মানুষটিকে নিয়ে এই ঘটনাটা ঘটছে, ধরুন আমাকে নিয়ে, আজ থেকে অনেক দিন পরে আমাকে নিয়ে এই ঘটনাটা ঘটছে, আমার তখন কিছু সিদ্ধান্ত নেওয়ার আর কোনো ক্ষমতা নেই। আমার বলবার কোনো জায়গা নেই যে এই নলটি আমার শরীরের মধ্যে ঢুকিয়ে আমাকে আর বাঁচিয়ে রাখার চেষ্টা করো না, কারণ তোমরা ঠিক বুঝতে পারবে না। তোমাদের খুব আনন্দ হচ্ছে আমাকে বাঁচিয়ে রেখে, কারণ তুমি তোমার ভাইকে বাঁচিয়ে রেখেছো, তুমি তোমার বাবাকে বাঁচিয়ে রেখেছো, তুমি তোমার মাকে বাঁচিয়ে রেখেছো এবং তার জন্য কি প্রাণপণ করছো। তোমার পাশের বাড়ির লোক বলছে, তোমার বন্ধুরা বলছে যে আহা ছেলেটাকে দেখেছো, হ্যাঁ একবারে এখনো কিছুই পারে না, তবু তো কিরকম বাঁচিয়ে রেখেছে। এই যে এই শব্দগুলোর মোহে পড়ে আমি আমার বাবাকে আসলে কি কষ্ট দিচ্ছি, আমার ভাইকে কি কষ্ট দিচ্ছি, সেইটি তার সঙ্গে তো কথোপকথনে যেতে পারি না। মনে করি আমি তার ভালো করছি, কিন্তু সত্যি কি তিনি তাই মনে করেন? কারণ তিনি তখন মনে করার জায়গাতেও নেই, সেই অনুভবের জায়গাতে তিনি নেই। অথচ সেই জায়গা তিনি পেরিয়ে গেলেন। ওই যখন অন্য লোক ঘড়ি দেখছিল, একসময় তার মনে হয়েছিল আমাকে আর এই যন্ত্রণাটা না দেওয়াই ভালো। একসময় তিনি এই কথা অনুধাবন করতে পেরেছেন। কিন্তু তাকে যে যন্ত্রণা না দেওয়া ভালো, এটা কে ঠিক করে দেবে? ঠিক করে দেবে বিজ্ঞানী, তো চিকিৎসক ঠিক করবেন। মানে এমন অনেক ঘটনার সম্মুখীন, পরিস্থিতির সম্মুখীন হই না আমরা যখন এই মানুষটি একজন মানুষ, তার আর ফেরার কোনো সম্ভাবনা নেই। আপনারা হই হই করে এক্ষুনি বলবেন কে ঠিক করে দেবে, ফেরার সম্ভাবনা নেই। বিজ্ঞান তো বলছে যে এখনো দম আছে, এখনো মানে আমি দেখতে পাইও, এখনো ওর নিঃশ্বাস পড়ছে। আমি তাহলে কি করে আমি আশা ছেড়ে দেব? আমি বলছি সেইখানে দাঁড়িয়েই ডাক্তারবাবুরা বলে দিতে পারেন যে উনি আমাদের মাঝখানে মানুষ হিসেবে আর ফেরত আসতে পারছেন কিনা। মানুষ মানে যিনি চিন্তা করতে পারেন, যিনি ভাবতে পারেন, যিনি সকলের সঙ্গে থাকতে পারেন তাদের মতো করে। আমি ছোটখাটো ওই রোগের কথা আপনাদের বলছি না, বা বড় রোগ থেকে ফেরত আসার কথাও বলছি না। আমি বলছি সেই মানুষগুলির কথা বিজ্ঞানী ঠিক করে দিয়েছে যে যাদের আর ফেরবার পথ নেই। এখন আমি পরবর্তীকালে গিয়ে ঠিক ওই পথের পথিক হয়ে যাব না, আমি কি জানি না তো। ফলে আমার যখন জ্ঞান আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, তখন আমি এই কথাটা তো বলতে পারি, মৃত্যু পথে যেতে দাও মানুষের মতো মর্যাদায়। এই যে 1 জুলাই দিনটা শুধুমাত্র জন্মের দিন না, মৃত্যুরও একটা দিন। বিধান রায়, তাকে নিয়ে আমরা আলোচনা করতে করতে আমি চমকিত হই যে এই দিনে আমরা তার মৃত্যু শব্দটা উচ্চারণ করি, কারণ সত্যি তো তার মৃত্যু দিন। ওটা যে অমোঘ, ওটা আছে, এটা মানতে হবে। এবং আছে বলেই সেই যবনিকার সেই শেষের একটা নির্দিষ্ট সময়ও থাকে। সেটা যখন ঘটে যায়, কিন্তু যখন ঘটছে না, তখন কি আমাদের কোনো ভূমিকা থাকছে? অবশ্যই থাকছে। এইটা নিয়ে আমাদের, আমি একটা কথা বলি, একটা শব্দ আছে আমাদের সমাজে বা নানান জায়গায় আমরা পড়ি, নাটকে দেখি, সিনেমায় দেখি, ইচ্ছা মৃত্যু বলে একটা শব্দ আছে। আমি কিন্তু সেই ইচ্ছা মৃত্যু শব্দটার কাছে যাচ্ছি না, আমরা একটু তার আগে আছি। আপনারা কেউ গুলিয়ে ফেলবেন না যে সেইটির সঙ্গে। আমরা বলছি যখন আমার ফেরার রাস্তা নেই, এটা আমি ঠিক করছি না, এটা ঠিক করছেন ডাক্তারবাবুরা। তারও একটা কাঠামো আছে, কে ঠিক করবেন, কিভাবে ঠিক করবেন, কারা শিলমোহর দেবে, এবং এর মধ্যে দিয়ে কোনো অন্যায় ঢুকে পড়বে কিনা, যেগুলো ঢুকে পড়ার সম্ভাবনা সমূহ থাকে, তারও একটা বিধি ব্যবস্থা থাকবে। এই ব্যবস্থাটা সকলকে নিয়ে হবে, সমাজের, সরকারের,
প্রতিনিধিরা, সমাজের অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিরা, ডাক্তারবাবুরা, এবং এই যে পরিবারটি, যে পরিবারের মানুষ আমি, সেই পরিবারের সকলে, মানে সেই পরিবারের সকলে বলে তিনি যাকে মনে করেন, তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই সিদ্ধান্তটা নেয়ার জায়গায় একটা ব্যক্তি মানুষকে স্বাধীনতা দিতে হবে। তাই জীবনকে যত সুন্দরভাবে আমি দেখেছি, আমি আমার মৃত্যুটাকেও সুন্দরভাবে দেখতে চাই। আপনাদের শুধু একটা কথা বলবো যে আজকে দিনে দাঁড়িয়ে বিজ্ঞানের অগ্রগতির কারণেই আপনারা জানেন যে এখন আমাদের গড় আয়ু অনেক বেশি। বিদেশে তো আরো বেশি, আমাদের এখানেও অনেক বেশি দিন আমরা বেঁচে থাকতে পারি। আর এইখানেই একটা গন্ডগোল শুরু হয়েছে। সেটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন কিনা জানি না, আমার অভিজ্ঞতায় বলে যে আমাদের মৃত্যুগুলো ঘটে প্রিয়জনের বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালে, নার্সিংহোমে, হাসপাতালে, এবং সেগুলো কোথায় ঘটে? আরো অন্ধকারে ঘটে, মানে যেখানে দিনের আলো পৌঁছয় না, অর্থাৎ আইসিইউ, আরো সব এইরকম মারাত্মক মারাত্মক জায়গায়, যেখানে কতগুলো যন্ত্র রয়েছে শুধু, এবং সেই যন্ত্রগুলো কথা বলে, আবার নানান রকম বিপ 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 শব্দ করে, ট্যাটু করে। আর আমার তখন মনে হয় যে আমার যে প্রিয়জনটি নানান মুখে নল, কানে নল, চোখে নল, সারা শরীরে নল লাগিয়ে ওখানে শুয়ে আছেন, তিনি কি তার প্রিয়জনের মুখ দেখতে চান? তখন তিনি কাছের মানুষকে খুঁজছেন, তখন তার কি এই বোধ শক্তি তখনও আছে যে আমি চলে যাওয়ার আগে একটি মুখ দেখতে চাইছি, যে মুখটাকে আমি অনেকবার দেখেছি, সেই মুখটা আমার মনে পড়ছে, আবছা হয়ে মনে পড়ছে। সেটা তার ছেলের মুখ, তার মেয়ের মুখ, তার স্ত্রীর মুখ, তার স্বামীর মুখ হতে পারে। এখন এই ঘটনাটা কিন্তু আগে ছিল না। আগে খেয়াল করে দেখবেন আমাদের বাড়িতেই অনেক মানুষের মৃত্যু ঘটতো। কিন্তু আমরা যত বেশি কি বলবো সমাজে আধুনিক হতে থাকলাম, বৈজ্ঞানিক হতে থাকলাম, বিজ্ঞান নির্ভর হতে থাকলাম, তাই বিজ্ঞানের সাহচর্যে আমরা এটাও করলাম, মৃত্যুটাকে একটু পর্দা দিয়ে আড়ালে রেখে দিলাম। এবং যিনি মারা যাচ্ছেন, যারা আপনি ভেবে দেখুন, সেই ব্রহ্মচর্য, তারপরে সন্ন্যাস শেষ বয়সে, সেই যখন যে সিস্টেম ছিল, সেখানেও কিন্তু মানুষ আলাদা গিয়ে একটা কোথাও গিয়ে তার অবধারিত তার একটা এক্সিট আছে, তাই সেই একটা জায়গায় গিয়ে থাকতো, বনে বাজারে ইত্যাদি বলা হতো। কিন্তু সেখানেও যদি অনেকে মিলে যেত, তাহলে শুনেছি অনেকে মিলেই যেতেন। সেখানে আরো কিছু মানুষ আছেন, তিনি এখনো পৃথিবী ছেড়ে চলে যাননি। সেখানেও তৈরি হতো একটা সমাজ, যেখানে যে সমাজের মধ্যে কিছু মানুষকে দেখতে পেতেন। কিন্তু এখানে কি হয়, কিছু ডাক্তারবাবু আছেন যারা হয়তো সংবেদনশীল, যাদের আবেগ আছে, যাদের বুদ্ধি আছে, কিন্তু তাদের সবসময় কিছু করণীয় থাকে না, তাদের আরো কাজ আছে। এই মুহূর্তে এই পেশেন্ট যিনি তার দিকে তাকিয়ে আছেন, তিনি বুঝতে পারছেন যে তার দিকে কি তাকিয়ে আছেন, আমার মুখের মধ্যে কি আমার ছেলেকে খুঁজছেন, আমার মাকে খুঁজছেন, আমার মেয়েকে খুঁজছেন। তার এইটা ভেবে অনন্তকাল তার চোখের দিকে তাকিয়ে থাকার অবকাশ তার নেই, ফলত তাকে চলে যেতে হয়। আর অজস্র শব্দ বিপ এবং ওই অদ্ভুত সব ধ্বনির মাঝখানে অন্ধকারে আবছায়া অন্যরকম আলোয় ফাইনালি একজন হয়তো চলে যান আমাদের। কেননা তার তখন একটি শেষ নল খুলে নেওয়া হলো অনেক দেরিতে, যতক্ষণে উনি খুব কষ্ট পেলেন। আমি হলে তো খুব কষ্ট পেতাম। তাই আমার এই অধিকার আছে কি, যে আমি যখন চিন্তা করতে পারি, তখন আমি একটি অগ্রিম ইচ্ছাপত্রের কথা ভাবতে পারি, যেখানে আমি বলতে পারি যে যখন আমার ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে, অথচ আমার মানে যাকে বলে কোট আনকোট মৃত্যু ঘটেনি, কেন আমি তখনও দম নিই, কিন্তু আমি আর কিছুই পারি না, তখন আমার বলবার অধিকার আছে কি যে আমাকে মুক্তি দিও। কারণ মৃত্যুটাকে আমি গ্রহণ করলাম, আমি ওটাকে ঠেকিয়ে রাখলাম না, আটকে রাখলাম না, কেননা আমার মৃত্যু অন্যভাবে ঘটছে। আমি সমাজ বিচ্ছিন্ন হয়েছি, আমি মানুষ বিচ্ছিন্ন হয়েছি, আমি চিন্তা বিচ্ছিন্ন হয়েছি, আমি অনুভূতি বিচ্ছিন্ন হয়েছি। আমার আর কিসের জন্য থাকা? তার কারণ আমার ছেলের কিছু পয়সা আছে, তার কারণ আমার ছেলে ডাক্তার, তার কারণ আমার কিছু চারপাশের লোকজন আছে যারা এই নলগুলো, এই যন্ত্রগুলো দিয়ে আমার বুকের ওঠা পড়াটাকে, শুধু এই আন্দোলনটিকে রেখে দিতে পারেন। কিন্তু এই আন্দোলন যদি বিপথগামী হয়, এই আন্দোলন থেকে যদি ফেরার রাস্তা না থাকে, তাহলে আমি কেন এই আন্দোলনের মধ্যে থাকবো? এই প্রশ্নটা করার অধিকার কি আমার আছে? নিশ্চয়ই আছে। আছে বলেই 2018 সালের একটি আইন, যা সুপ্রিম কোর্ট
আমাদের এই নিদান দিয়েছেন, মানে সেটি নিয়ে ভেবে দেখবার যে হ্যাঁ, একজন মানুষের এই অধিকার আছে একটি ইচ্ছাপত্র তৈরি করবার, এবং সেই ইচ্ছাপত্রের ভিত্তিতে তার পরবর্তী এই জীবনের শেষ কখন হবে সেইটি নির্ধারণ করার। কিন্তু সেটা তো আমি একা নির্ধারণ করতে পারবো না, তার জন্য একটি ব্যবস্থা দরকার, যে ব্যবস্থাটা এখনো শুরু হয়নি। আমি জানি যে আমি অভিনেতা হিসেবে কাজ করি, নানান, সেটি আমার পরিচয়। আমি যখন এই কথা বলছি, আমার কোনো শত্রু এখানে থাকলে ভাবতে পারেন যে ইনি আবার মৃত্যু নিয়ে এত কথা বলছেন কেন, হ্যাঁ, এই ডেড বডির ব্যবসা করবে নাকি? যারা এই অঙ্গদান, শরীর দান এইসব নিয়ে কাজ শুরু করেছিলেন প্রথমে, তাদের কিন্তু এই কথাই তখন বলা হতো যে কিছু একটা তাল আছে সমাজে। যখনই নতুন কিছু একটা ঘটনা ঘটবার কথা ভাবা হয়, তখনই কিন্তু অন্য লোক তার মধ্যে একটা তাল খুঁজে পান নিশ্চিতভাবে তার কারণ থাকে। তার কারণ অনেক মানুষ তো সত্যি আমাদের ভুলভাবে এই ব্যাপারটার মধ্যে ঢুকিয়ে দেয়, ফলত তারা যে সব অন্যায় করছেন তেমনটা নয়। কিন্তু এই কথাটা হওয়া দরকার। আপনারা ভেবে দেখুন, সর্বোচ্চ আদালত যদি এই কথাটিকে মান্যতা দেয়, তার মানে তো বুঝতে হবে তার মধ্যে কিছু সত্য আছে এবং সেটিকে প্রয়োগ করবার একটা সম্ভাবনা আছে, অথচ আমরা জানি না। আজকে এখানে আপনারা যারা এসেছেন তারা, তাদের মধ্যে কজন জানতেন আমি তাও জানি না। আমার ধারণা অনেকেই জানতেন না যে এরকম একটা আইন আছে। সেই আইনটাকে আবার সংশোধন করে খুব সম্প্রতি আরো কিছু নতুন তার ব্যাখ্যা এসেছে, এবং এইটি নিয়ে জানান দেওয়ার জন্যই দুলকপাড়ি এই সংগঠনটির অবতারণা। কেন? তার কারণ হচ্ছে এই যে কথাটা একটু আগে ডক্টর চৌধুরী বলছিলেন এখানে, যে একটি চিকিৎসা প্রতিষ্ঠান যেগুলি সামাজিকভাবে মানুষের উপকার করবে, মানুষকে বাঁচাবে, এই জন্য তৈরি হয়েছিল, তারই সঙ্গে সঙ্গে সেখানে আরো অনেক কিছু ঘটে যাচ্ছে বলেই গান তৈরি হচ্ছে, প্রতিবাদী গান তৈরি হচ্ছে, তার উল্টো দিকের ভার্সন তৈরি হচ্ছে। কিন্তু ঘটনা তো ঘটছে। তা এই ঘটনাটিকে কেন্দ্র করে মৃত্যুকে ঠেকিয়ে রাখার অছিলায় অজস্র দামি যন্ত্রপাতির ব্যবসায় আমাদের মতো মানুষরা তো নেমে পড়েছে, অনেক মানুষ তো নেমে পড়েছে। তাই সেই মানুষগুলোর কাছে কিন্তু এইটা একটা অন্তরায় হতে পারে। আমরা কেউ, আবারও বলছি, আমি এবং এই দুলকপাড়ি সংগঠন বা ডাক্তার বাবুরা কেউই কিন্তু বলছেন না আধুনিক বিজ্ঞানের এই নল ইত্যাদি অস্বীকার করো। আমরা সেগুলো চাইছি ফিরে আসবার জন্য। কিন্তু যদি ফেরার রাস্তা না থাকে, এই ঘটনাটা যখন আমরা জানতে পেরে যাচ্ছি, সেইখানে এই অজস্র নলের অবতারণা, অজস্র অদ্ভুত আওয়াজের ধ্বনি এবং তার গান, এইগুলিকে নিয়ে একটা ব্যবসাও তো চলছে। সেই ব্যবসাটিকে আমরা তো রুখতে পারি। আমরা রুখতে পারি প্রতিদিনের অনিশ্চয়তাকে। একটি ছেলে বা একটি মেয়ে তার গুরুজনকে নিয়ে প্রতিদিনই ওইটি করেন যে বাবাটা এখনো দম নিচ্ছে, বাবাটা এখনো দম নিচ্ছে। কিন্তু বাবা যে কত কষ্ট করে দম নিচ্ছে এবং যেদিন বাবা দম নেবে না সেদিন আমি অমুক কাজটা করতে পারবো, এইটা অনেকের মুখে শুনেছি। এই করতে গিয়ে তার অমুক কাজটা, দামি কাজটা করা হয়নি। দামি বলতে আমি বলছি তার বাড়ি করা, গাড়ি করার কথা বলছি না, সেই যে কাজের মানুষ সেই কাজটি। অথচ বাবা চাইছিলেন প্রাণপণে যে ও ওই কাজটার মধ্যে থাকুক। কিন্তু এই কি ধরনের ভালোবাসা, এই কি ধরনের প্রমাণ সমাজ আমাদের কাছে চায়, যে আমরা প্রমাণ করতে বাধ্য হই আমি আমার বাবাকে মাকে ভালোবাসি, তার কারণ আমি তার জন্য সব দিয়ে চেষ্টা করেছি। এখন সব দিয়ে চেষ্টা করলেও তো মৃত্যুকে আটকে রাখতে পারি না, আমরা পারি না, কোনোদিন পারবো না। তাই আমরা সামাজিক মানুষ হিসেবে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভেতরে এই চিন্তাটিকে একবার একটু নাড়াচাড়া করে দেখতে বলছি, এবং বলছি এই কথা যে যখন আমাদের, ঈশ্বর না করুন কারোরই এরকম পরিস্থিতিতে পড়তে হবে না, কিন্তু আমাদের মধ্যেই অনেক মানুষ আছেন যাদের পড়তে হয়, কিন্তু তখন আবারও বলছি, তখন আপনার আর সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই। তখন আপনার হয়ে সিদ্ধান্ত নেবেন অন্য লোকে, এবং তিনি বলবেন আসলে বাবা বা মা বা ভাই বা বোন বা দিদিমা বা ঠাকুমা তিনি তো কিছু বলে যাননি, আমি কি করে এটা করব। তাই এই বলে যাওয়ার, এই জীবনকে যেরকম ভাবে আমি ভালোবেসেছি,
মৃত্যুর এই অবধারিত যবনিকা পতনের ক্ষেত্রটিকেও আমি চিহ্নিত করতে পারি। যখন আমার আর ফেরার রাস্তা নেই, তখন আমি যদি এই ইচ্ছাপত্রটি তৈরি করতে পারি এবং সমাজ, রাষ্ট্র যদি তাকে মান্যতা দেয় এবং তার যদি একটা কাঠামো তৈরি হয় যার মধ্যে ফাঁক ফোকর কম থাকবে, একেবারে যে থাকবে না তা বলছি না, কিন্তু কম থাকবে, তাহলে আমরা দুলকপাড়ি এই সংগঠনটির মাধ্যমে আপনাদের এই বিধি ব্যবস্থাগুলোর কাছে নিয়ে যেতে পারি। কিন্তু আমরা সেই প্রতিষ্ঠান নই। এই কাজটি করবেন কিন্তু হাসপাতাল, এই কাজটি করবেন ডাক্তারবাবুরা, এই কাজটি করবেন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছেন, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি, তাদেরকেও প্রতিনিয়ত বলবার চেষ্টা করছি। কিন্তু এই বলাটা তখনই সম্পন্ন হবে যখন অনেক মানুষ বলবেন, যখন অনেক মানুষ এই কথাটা নিয়ে উচ্চারণ করবেন। আজকে অনেক মানুষ রক্তদান করেন, অবলীলায় করেন। আমি যখন আমি খেলাধুলো করতাম, তারপর যখন এতে এসে পড়েছি, নাটকের কাজে এসে পড়েছি, প্রথম দিকে আমি রক্তদান শিবিরে খুব একটা রক্তদান করতাম না। মানে মনে হতো আচ্ছা করলেই হয়, দেবো। আমার বাড়ির লোক যখন বা আমার বন্ধু বান্ধবরা যখন বিপদে পড়বে তখন তো দেবো। কিন্তু এমনি একটা শিবিরে গিয়ে রক্তদান করবো, আজকে আমার অমুক আছে, আজকে আমার তমুক আছে। কিন্তু আমার স্ত্রী, আমি বলছি, আমার বিয়ের পর আমি জানলাম যে ও বছরে 3 বার রক্তদান করে। তো ও রোগা পাতলা এবং সংসারের সব কাজ করে, এবং তখন আমার ওকে দেখে মনে হলো এই ক্ষেত্রেও আমাকে হারিয়ে দিচ্ছে। তা আমিও 3 বার করে দিতে শুরু করেছি। আর অদ্যবধি আমি 3 বার রক্তদান করি। আমার এগুলো এই কারণে বলছি, কত সহজ হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যেও তো অনেক দ্বিধা ছিল। আজ থেকে অনেকদিন আগে যখন কেউ বলেছিল যে তোমার শরীর থেকে কিছু রক্ত দাও, আরেকজনের কাজে লাগবে, তুমি আরেকজনের আত্মীয় হবে, তখন মনে হচ্ছে ঢং করছে, বলছে আমার রক্ত নিয়ে নেবে, এরকম মনে হতো। কিন্তু আজকে সেটা মনে হয় না, কেন বিজ্ঞানী প্রমাণ করেছে যে ও দিয়ে কোনো ক্ষতি হয় না। এই যে অঙ্গদান, মৃত্যুর পরে শরীর দান, পুড়িয়ে না ফেলে এটিকে বিজ্ঞানের কাজে ব্যবহার করবার, আপনারা অনেকে বলবেন, আমার নিজেরও সেই অভিজ্ঞতা আছে, এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার হয়তো হয়নি। আপনারা বলবেন অমুকে দান করেছেন, তাকে নাকি ইঁদুরে খুবলিয়ে খাচ্ছে। আমি বলছি এগুলো ঘটতে থাকবে, কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো বলেছিলাম যে আমি এই কাজটির মধ্যে থাকবো। এবং এখন যে আমি অনেককে দেখে এই কাজগুলোকে মনে হয় এটা তো হওয়ারই ছিল, আজ থেকে অনেকদিন পরে বা খুব সামনেই, অনেকদিন পরে শব্দটা বলতে ইচ্ছে হয় না, যখন আপনারা সবাই বলবেন যে না এই ভাবনাটা সঠিক ভাবনা, যে আমার প্রবেশের সময় যে উল্লাস অন্যরা করেছিল এবং আমি সেটিকে আমার শরীরের মধ্যে, মনের মধ্যে, আমার স্মৃতিতে সেইভাবে না থাকলেও হয়তো ধারণ করেছিলাম। আমি যখন চলে যাব আমি তো সেইভাবে বুঝতে পারবো না। যদি আমার এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে অন্তত আমি সেটির কথাটা জানিয়ে যেতে পারবো। আমার নিজের মালিক হব আমি কখন চলে যাব আর কখন চলে যাব না, সেটা ব্যবসার উপর নির্ভর করবে না, যন্ত্রের উপর নির্ভর করবে না। আমার যখন ফেরার রাস্তা নেই, তখন আমি চলে যেতে চাই এবং সম্মানের সঙ্গে চলে যেতে চাই। আমি একটা অনেকেই শব্দটা ভেজিটেবল শব্দটা ব্যবহার করেন, উনি ওইভাবে আছেন ইত্যাদি ইত্যাদি, এরকম সম্ভাবনা আমাদের অনেকের মধ্যে থেকে যায়। আমরা তো জানি না কার মধ্যে এই ঘটনাটা ঘটবে। ফলত আমি যদি এটা নির্ধারণ করতে পারি এবং অনেক মানুষ এই কথাটা বলেন, তাহলে ব্যক্তি মানুষের যে উপকার হবে, সামাজিক মানুষের যে উপকার হবে, এবং একই সঙ্গে একটি ব্যাধির বিপ্রতীপে আমরা দাঁড়াতে পারবো, ব্যবসা নামক একটি ব্যাধির, যেখানে এই যন্ত্রের কাঠামোয় নিঃস্ব হয়ে যাওয়া মানুষ আমি তো অনেক দেখেছি, অনেক আপনারাও দেখেছেন, যারা বলেছেন এখনো শুনি ভেন্টিলেশনে দেওয়াটা কোনো খারাপ কাজ নয় এবং দেওয়া উচিত, কিন্তু ভুলভাবে যখন দেওয়া হয় এবং আপনিও ভাবেন যে আরেকবার চেষ্টা করে দেখি, তখন হয়তো আমার কাছের মানুষটি প্রায় নেই। আমি জানি না, আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নয়, আমি ঠিক এইভাবে কথাগুলো বলছি, হয়তো ভুল বলছি বা ঠিক বলছি, কিন্তু আমি বলতে চাইছি আমি অন্তত সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, যাতে আমার পরে যারা আছেন, আমার ছেলে মেয়ে, আমার বন্ধু, তাদের দ্বিধা হবে না। যে উনি বলে গিয়েছিলেন, যখন মনে হচ্ছে আমার আর ফেরার রাস্তা নেই, তখন আমাকে মৃত্যু পথে যেতে দাও মানুষের মতো মর্যাদায়। ওই মৃত্যু আমাকে পুনর্জন্ম দেবে, আমি বলবো বেঁচে থাকাটা কি সুন্দর।
তার কারণ আমি দুটোকেই সচেতনভাবে, কাকতালীয়ের চাপে নয়, অনিশ্চিতের ধাক্কায় নয়, আমি সচেতনভাবে নির্মাণ করতে চেয়েছিলাম। ফলত আমাদের প্রত্যেকের, আপনাদের কাছে দুলকবাড়ি এই সংগঠনটি, এরা শুধুমাত্র এই কাজটির তল্পিবাহক হতে পারে। মানে আপনার থলেটা, যেটার মধ্যে অনেক ভার আছে, যন্ত্রণা আছে, কান্না আছে, আমরা সেই কান্নার, যন্ত্রণার ওই ভারটিকে ধরতে পারি এবং ধরে বলতে পারি যে একটা জায়গায় কোনো উপশম আছে, যদি চান সেটিকে অব্দি আমি পৌঁছে দিতে পারি। বাকি কাজটা করবেন কিন্তু অন্য লোকেরা। আমি আজকে এত কথা বলছি, এরপরে আমাকে টেলিফোন করে একজন বলতেই পারেন একটি অগ্রিম ইচ্ছাপত্র করে, আরে আজকে আমি বলছি কই আপনারা পাত্তা দিচ্ছেন না। আমি বলছি কাজটা কিন্তু আমার একার নয়, কাজটা আমারও নয় শুধুমাত্র, কাজটা এই সামগ্রিকভাবে সকলের, সরকার, ওই যে বললাম চারপাশের মানুষজন, আপনার আমার। কিন্তু আমাদের এই মুহূর্তের কাজ হচ্ছে বারবার এই উচ্চারণটা করে যারা এই বিধি ব্যবস্থাগুলি করেন তাদেরকে মনে করিয়ে দেওয়া এই আইনের কথা, এবং নিজেরাও জানা, চিন্তা করা, তর্ক করা। আজকের আমার পরিসরটি হচ্ছে সেই রকম। আজকে আমরা কোনো এই দুলকবাড়ির পক্ষ থেকে কোনো কিছু নতুন ভাবনা নিয়ে আসিনি, বরং কিছু নতুন ভাবনা আপনাদের থেকে নিয়ে যেতে এসেছি। আপনাদের মধ্যে অনেকগুলো সংশয়ের মধ্যে তৈরি হয়ে গেছে, আমি জানি, যারা ভাবনা চিন্তা করেন। আমরা সেই সংশয়ের কথাগুলোই জানতে চাই, জানতে চেয়ে আমাদের এই পথটাকে ঠিক করতে চাই। কিন্তু এইটা সত্য যে 2018 সালে একটি আইন আছে, কিন্তু সেই আইনের কথা জানানো হয় না। তার মানে মৃত্যু নিয়ে আলোচনা, ওটার মধ্যে এক্সিটের ব্যাপার আছে, যবনিকার ব্যাপার আছে। কিন্তু যে মানুষটিকে কেন্দ্র করে আজকের এই উদযাপন হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, পিঠোপিঠি জন্মদিন মৃত্যুদিন একসঙ্গে চলল। তার মানে জন্মদিন ছিল, মৃত্যুদিন থাকবেই। কিন্তু আমরা আবারও ওইটিকে যত অস্বীকার করতে চাইব, কিছু মানুষ বিপদে পড়বেন, যারা আমার কাছের মানুষ, আর কিছু মানুষ এই বিপদ থেকে মুনাফা লুটবেন। তা আমরা কি সেই ওই জায়গাটিকে ওই রকমই রেখে দেবো পঙ্কিল, নাকি আমি চিন্তা করবো, আমি ভাববো, আমি আওয়াজ তুলবো, আমি 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 আরো 5 জনকে কাছে টেনে আনবো, আর যদি এর মধ্যে কিছু বিপদের হাতছানি পাই সেগুলোও জানান দেব যে না, আপনারা এগুলো ঠিক ভাবছেন না, আপনারা এগুলো ভুল ভাবছেন না। আমি আবার বলছি, দুলকবাড়ি সেই রকম একটি সংগঠন যে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সঙ্গে থাকতে পারে, এই কাজটি করবে। কিন্তু যেমন করে সরকারের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন এই বিষয়ে নানান রকম কাজ করেন অন্য ক্ষেত্রে, তারাই করবেন। এবং সেখানে অনেক কিছু সিস্টেম থাকবে, সেখানে অনেক, যেমন ধরুন এই কেউ যদি প্রশ্ন করেন, আমাদের কিছু যে কাগজপত্র আছে সেগুলো আমরা পরবর্তীকালে আপনাদের কাছে দিতে পারবো। এখানেও আমাদের প্রতিনিধিরা আছেন, যে কে নির্ধারণ করবে, কখন নির্ধারণ করবে, কতটা বিপদের পর আমরা ঠিক করতে পারবো যে এনার আর ফেরার রাস্তা নেই। এগুলো সব বৈজ্ঞানিক পদ্ধতিতেই হবে। কিন্তু অন্তত আমি যদি বলে না যাই, আমি যদি এই ইচ্ছাপত্রের কথাটা তাদের হাতে দিয়ে না যাই, আপনারা অনেকে বলবেন যেই দিয়ে গেলেন সে যদি ভুলভাবে ব্যবহার করে এটাকে, আমি বলবো সেই ভুলটিকে আটকাবার জন্যই তো একটা সিস্টেম তৈরি হচ্ছে, এবং চেষ্টা করবো যতটা নির্ভুল থাকার, সেইটাই হবে। দুলকবাড়ি সেই রকম একটি সংগঠন, আপনাদের বলছি, বাড়ি একটি যাত্রা। চাঁদ সদাগর যেমন পাড়ি দিয়েছিল বারবার, যতবার পাড়ি দিয়েছে সে বাণিজ্য করতে পেরেছে। কিন্তু তারপর যখন সে ওই যে আপনারা জানেন সকলেই যে সেই মনসার সঙ্গে, মা মনসার সঙ্গে দৈরথে তার সব নৌকা ডুবে গেল। তার একজন সঙ্গী ছিল, তার নাম ছিল নেড়া। নেড়া ওই যখন চাঁদ সদাগর সব হারিয়ে ফেলেছে, তার সমস্ত কিছু শেষ, এবং যে বাঁ হাতে পুজো দিয়েছে চ্যাংমুড়ি কানিকে, তারপরে সে আর পাড়ি দেয় না। তো একদিন নেড়া তাকে বললেন যে সদাগর, তুমি আমার পাড়ি দাও, তুমি তো পারো, পাড়ি দিতে জানো, তুমি তো সমুদ্র পেরোতে জানো, পাড়ি দেওয়াই তো তোমার লক্ষ্য, তুমি দেবে না কেন, দাও। তখন চাঁদ সদাগর তাকে বলে, না আমি পাড়ি দিতে এখনো পারি, কিন্তু আমার বিশ্বাস ভেঙে গেছে রে, আমার বিশ্বাস নেই। তো বিশ্বাস না কি নিয়ে পাড়ি দেব?
তাই আমাদের যতদিন অবধি এই নিজের প্রতি, নিজের জীবনের প্রতি, নিজের বেঁচে থাকা এবং সদর্থকভাবে মানুষের মতো মর্যাদায় চলে যাওয়ার এই যে আকাঙ্ক্ষা, এইটির প্রতি বিশ্বাস আছে, ততদিন আমাদের এই দুলোক বাড়ির কথা ভাবতে হবে। মানে এই বাড়িটি হবেই, ওটিকে অস্বীকার করা যাবে না, কিন্তু যখন হবে তখন যেন একটু মর্যাদা নিয়ে যেতে পারি। এই কথাটা ভাববার জন্যই আমি এই দুলোক বাড়ির কথাটা এতক্ষণ ধরে আপনাদের সামনে বললাম। এর আবারও বলছি, যদি আপনাদের ভেতরে কিছু প্রশ্ন থাকে, আমাদের প্রতিনিধিরা আছেন, আমরা আছি, আমরা পরবর্তীকালে আবার মিলিত হতে পারি। কিন্তু আমরা খুঁজছি পথ। কিন্তু এটা সত্য যে ওই একটি আইন আমাদেরকে শক্তিশালী করেছে, একটি আইন আমাদের বলেছে এটা আছে, এটাকে নিয়ে একটু উত্তেজিত হওয়া দরকার, একটু চিৎকার করা দরকার, একটু জানান দেওয়া দরকার। মৃত্যু বলে এড়িয়ে গিয়ে এটিকে আড়াল না করলে ভালো হবে। আমি সেই কারণেই বলছি যে আপনাদের কাছে দুলোক বাড়ি এই সংগঠনটি জীবনের কথাই বলে, জীবনকে ভালোবেসে মৃত্যুর কথা বলছে। এরা মৃত্যুর কথা বলছে না, এরা জীবনকে ভালোবাসার কথা বলছে। এরা বলছে বেঁচে থাকা কি সুন্দর। কিন্তু যদি আমি বেঁচে থাকা কি সুন্দর এই শব্দটি উচ্চারণ নাই করতে পারি, এবং বেঁচে থাকা কি দুর্বিষহ এই কথাটা যদি আমাদের মুখ দিয়ে বেরোয় একটা সময়, তাহলে আমার ওই পেছনে ফেলে আসা জীবনটা নিরর্থক হয়ে যায়। রবীন্দ্রনাথের একটি লেখায় পড়েছিলাম, ভোরবেলায় সে বিদায় নিলে, আমার মন আমাকে বোঝাতে বসলে সবই মায়া। আমি রাগ করে বললাম, ওই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা, হাত পাখা খানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না খাটের উপর একটা চুলের কাঁটা, বইয়ের মাঝখানে, সবটা পড়া শেষ হয়নি, এ কি সত্য নয়? মন চুপ করলে। বন্ধু এসে বললে, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে বুকের হারে রত্নের মতো গেঁথে রাখে। আমি রাগ করে বললাম, দেহ কি সত্য নয়? তাহলে সেই দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি বিশ্বে আমার যা কিছু প্রিয় সবকে মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলাম, মনে হলো কে যেন বললে, অকৃতজ্ঞ। বাইরে তাকিয়ে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়া চাঁদ উঠেছে, যেন যে গেছে তারই হাসির লুকোচুরি। তারা ছিটুনো অন্ধকারের ভিতর থেকে একটা ভর্ৎসনা এলো, ধরা দিয়েছিলাম সেটাই কি ফাঁকি? আর আজ আড়াল পড়েছে, এইটিকেই এত জোরে বিশ্বাস। আড়াল পড়তেই হবে, কিন্তু ধরা যে দিয়েছিলাম, ছিলাম যে, সেই বিশ্বাসটা কেন আমি হারাবো? সেই আনন্দটাকে কেন আমি জীবন কি দুর্বিষহ এই শব্দবন্ধের মধ্যে যাব? আমি হয়তো উচ্চারণ করলাম না, কিন্তু আমার প্রিয়জন যে আমাকে এই যন্ত্র কাঁটার মাঝখানে আবিষ্কার করে প্রতিটি রাতে কষ্ট পেলেন, চোখের জল ফেললেন, কিন্তু তার কিছু করার থাকলো না, তাকে কেন আমি এই কষ্টটা দেব? তাই এই ইচ্ছাপত্র জীবনের কথাই বলে, একটি সদর্থক পাড়ি দেওয়ার কথাই বলে, মৃত্যুর কথা মোটেও বলে না। ফলত এটা নিয়ে আমাদের চিন্তা করবার, ভাববার অবকাশ আছে এবং আওয়াজ তুলবার আকাঙ্ক্ষা আছে। কিন্তু এই আকাঙ্ক্ষা সবটাই অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনারা না থাকেন। বহরমপুর এমন একটা জায়গা যেখান থেকে আওয়াজ উঠলে সেই আওয়াজ মান্যতা পায়, এমনটা আমার মনে হয়। আমার বহরমপুরে বহুদিন ধরে আসা, নানান কারণে আমার মামা বাড়িও বটে। তা বহরমপুরের আরো মানুষ এখানে থাকলে ভালো হতো। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা সকলেই বিশ্বাস করি, থিয়েটার যেমন উল্টো দিকে একজন মানুষ না থাকলে হয় না। আমি যতই অভিনয় করি না মঞ্চের উপর, তেমনি এখানে যদি একজন মানুষ এসে থাকেন, একজনও যদি একটি সদর্থক চিন্তা নিয়ে আজকে পাশের লোকের কাছে এই কথাগুলো আলোচনা করে একটা নতুন কিছু সংজ্ঞা বা দিক নির্ধারণ করতে পারেন আমাদের দিকেও, তাহলে বলবো যে এই যে কজন আজকে ছিলেন তারা আমাদের আদরের ধন। কারণ তারা জীবনকে ভালোবেসেছেন বলে মৃত্যুকে অস্বীকার করেননি, মৃত্যুকে স্বীকার করেছেন, নির্ধারণ করেছেন এবং নিজের এক্সিট। আমি যখন অভিনয় করি, আবার বারবার অভিনয়ের সঙ্গে শব্দটাকে বারবার তুলছি, আমি জানি যখন অভিনয় শুরু করেছিলাম শিক্ষানবিশী ছিলাম,
তখন ভাবতাম কত বড় পাঠ করব, কতক্ষণ মঞ্চের ওপর থাকবো। পরে যখন বেশিক্ষণ মঞ্চের ওপর থাকবার সুযোগ পেয়েছি একবার, তখন দারুণ আনন্দ হয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন থেকেছি, তৃতীয়বার থেকেছি, তারপর একটু পরে বুঝতে পেরেছি বেশিক্ষণ মঞ্চের উপর থাকলে একটা দায়ও বর্তায়। মঞ্চের উপর থাকা মানে বেঁচে থাকা। কিন্তু এক একটা সময় আসে প্রত্যেক চরিত্রের ওই মঞ্চের ওপর থাকা যেমন জরুরি, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়াটাও জরুরি। কারণ এই যে আমি বেরিয়ে গেলাম, তখন এই যে সামনে যে মানুষগুলোর সামনে এতক্ষণ আমি আমার অস্তিত্বের আকার অবয়ব নিয়েছিলাম, এই মানুষটি আমাকে নিয়ে একটা নতুন আকার তৈরি করতে শুরু করলেন। আমি একটু রঙিন হলাম, আমি একটু অন্যরকম হলাম। অন্তত সেই সুযোগটা তো তাকে দিতে পারি। সেই সুযোগ, সেই কারণে এখন বুঝতে পারি, অনেক সময় আমি পরিচালককে জিজ্ঞেস করি, আমার এন্ট্রি তো বুঝলাম, আমার এক্সিটটা এই সময় নাকি এই সময় নাকি এই সময়। তো আমার আকাঙ্ক্ষার কথাটা আমি ডিরেক্টরদের সঙ্গে আলোচনা করি যে এই চরিত্রটির এক্সিট কি আরেকটু আগে এই সময়টা হতে পারে না। তখন ও বলে, তুমি কি ক্লান্ত হয়ে পড়লে, ওই ডায়লগটা আর বলতে ইচ্ছে হচ্ছে না? আমার তা না, কিন্তু আমার মনে হচ্ছে এই এটা বলে যা আমি দর্শক এবং আমার সুধীজনের কাছে প্রমাণ করব, তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাই আমি আবারও বলছি, এই জীবনের মতো, নাটকের মতো, যাপনের মতো এক্সিট, চলে যাওয়া, ওটা আসলে জীবনেরই আর একটা পিঠ। সেইটিকে আমি সচেতনভাবে আমার সিদ্ধান্ত দিয়ে, আমার মন দিয়ে আমি একবার ভেবে দেখব এবং একটি সিদ্ধান্তে পৌঁছবো। সেই সুযোগ আমার আছে, সেই সুযোগ সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের সামনে রেখেছে, আমরা সেইটি আপনাদের সামনে রাখলাম। আর এর আরো অনেক তাত্ত্বিক দিক আছে বা প্রায়োগিক দিক আছে, সেইগুলো আমরা আলোচনা করব নিশ্চয়ই পরবর্তীকালে। আমি শুধু দুলক পাড়ি কি ঘটনাটা, এইটি আমার মতো করে বললাম। আজকে এই অবধি বললাম, যদি পরবর্তীকালে আবার কিছু কথা হয় বলতে পারবো। আর আমি জানি না তো আমরা কতক্ষণ বললাম, তাও জানি না। ভেবেছিলাম মৃত্যু নিয়ে তো বেশিক্ষণ কথা হয় না, কিন্তু তবু তো প্রায় 8:12, 8টায় শেষ করবো ভেবেছিলাম। এই যে বললাম, ঠিক যখন শেষ করার কথা আমি পেরিয়ে গেলাম। অনেকেই আপনারা ঘড়ি দেখলেন, অনেকেই বললেন আপনি তো ভাই আরেকটু আগেও শেষ করতে পারতেন, বললেন না। তার কারণ আপনারা আমাকে ভালোবাসেন, কিংবা অতটা দূর এসছে 4.5 ঘন্টা গাড়ি চালিয়ে। ঠিক এইরকমই আমরা ভাবি, আহারে আমাকে কেমন পিঠে হাত বুলিয়ে দিত, আহারে আমাকে কেমন এ করে দিত, আমাকে কত কষ্ট করে পড়িয়েছিল, আহারে আমি আর একটু চেষ্টা করবো না। কিন্তু আমার এই চেষ্টাটা তার কাছে যে কি যন্ত্রণার হয়ে দাঁড়াচ্ছে, তার হদিশ কি আমি পাচ্ছি? শুধু আমি আমার জয়, আমি আমার আনন্দ, আমি আমার প্রাপ্তি দেখছি। এটা এক ধরনের প্রাপ্তিও তো বটে, এটা এক ধরনের উল্লাসও তো বটে। সেখানে কিন্তু ওই মানুষটা সবসময় থাকছেন না। সেই মানুষটাকে এই সুযোগ দেওয়ার আইন আছে। দুলক পাড়ি সেই আইনের কথা আপনাদের মনে করিয়ে, আপনাদের আওয়াজ তুলতে বলছে, আপনাদের সঙ্গে থাকতে বলছে। ধন্যবাদ।